হাত মুখ না ধুইয়াই শুইয়া পড়ছস কেন? বাড়িতে কি রোগ বালাই ডাইকা আনতে চাস? জামাইয়ের বাড়িতে এমন করলে দিন রাত খালি উষ্টা খাবি। সদ্য আসা ঘুমটা চট করে ভেঙে গেল মিষ্টির। ভ্রুজোড়া কুচকে বিরক্তি নিয়ে উঠে বসলো। মায়ের দিকে তাকিয়ে অভিমানী কণ্ঠে বলল, আমার কোনো কিছুই তোমার সহ্য হয় না, তাই না? এই জন্যই ছোট থেকে নানা বাড়ি ফেলে রেখেছিলে। এমনকি তোমার জন্য ওই শয়তান লোকটা আমার বদনাম করার সাহস পেয়েছে, বাবা জোর করে বিয়ে দিয়েছে। এখন একটু বাড়িতেই এসেছি, তাও ভালো লাগছে না। থাকবো না, আমি কালই চলে যাব। আর কখনো এই বাড়ি আসবো না আমি। রাগ সরে গিয়ে হতভম্বতার দেখা মিলল পারুলের মুখখানায়। মেয়েটা একটু ডান পিঠে অলসতা সবাই জানে, কিন্তু তাই বলে মায়ের মুখের উপর এত বড় কথা পারুল বিশ্বাস করতে পারে না। হঠাৎ কি করে কি হলো এই মেয়ের? এটাই বা কেমন কথা? এসবের জন্য তিনি দায়ী। স্বামীও সেদিন এই কথাটাই বলেছিলেন, এমনকি অভিযোগ করতে ছাড়েননি। নিজের মা আর ভাই বউ বিপরীতে কিছু বলার জন্য ঠোঁট নাড়ালেও সে আর বলতে পারেনি। পেছন থেকে শাশুড়ি সৈয়দুন্নেসা গম্ভীর কণ্ঠে বললেন, তুমি তোমার কামে যাও বউ। কয়টা দিন ধইরা মাইয়াডার উপর দিয়া অনেক ধকল যাইতেছে। নতুন পরিবেশে কেমন আসিল কেডাই জানে। মন মতো একটু চলতে দেও। শ্বশুর বাড়িতে ফিরলেই তো আবার বন্দি জীবন শুরু। মায়ের লগে এমন কইরা কথা কইতে নাই বু। মায় কষ্ট পায়। তাহলে সারাক্ষণ বকে কেন? সন্তানের ভালার লাইগাই বকে। মিস্ত্রি নিশ্চুপ। বৃদ্ধা পুনরায় বললেন, মায়েরা কখনো সন্তানের ক্ষতি চায় না। সন্তানের ক্ষতি মানে তাগো নিজেগো ক্ষতি। তোমার লগে যা হইছে তাক তোমার ভাগ্য। যদিও তোমার মায় পুরোপুরি নির্দোষ না, তার উচিত আছিল তোমারে সামলাইয়া রাখা। তবে এইসব তার ইচ্ছাকৃত আসিল না বু। তোমারও বিয়া হইছে, একদিন সব বুঝবা। দুজনের মধ্যে আর কোনো কথা নেই। বেশ কিছুক্ষণ নীরবতা চলল। এই বাড়িতে বাপ, ছোট ভাই, সুজাতার পর দাদি আর ভাবি মিস্ত্রির সবচেয়ে প্রিয় মানুষ। সৈয়দুন্নেসা নীরবতা ভেঙে জিজ্ঞাসা করলেন, নাতিন জামাই আয়ে না কেন? নিয়ম অনুযায়ী তো নতুন জামাইয়েরও বউয়ের লগে আয়েতে হয়। জানি না, বলেছেন কাল এসে নিয়ে যাবেন। ও, আমার মাথা বিষ উঠার আগে তোর মা চাচিরে লইয়া আমি আইয়া পড়ছিলাম। একটু থেমে স্বর নিচু করে বললেন, বাপের বাড়িতে যা করার করছস, কিন্তু শ্বশুর বাড়িতে এই সব করার সাহস দেখাইস না। সংসারে মন দিবি, জামাইয়ের পছন্দ অপছন্দ মাইনা চলবি, সব সময় হের মন জয় করার চেষ্টা করবি। আমার ঠেকা পড়েছে। নাতনির কথায় হাসলেন বৃদ্ধা। মাইয়া মাইসে করি তোর ঠেকা। সংসার নষ্ট হইলে, জামাইয়ের চরিত্রের দোষ দেখা দিলে, সন্তানের অসুখ বিসুখ হইলে আমাগো সমাজ তো মাইয়া মাইসেরই উপরই সব দোষ চাপাইয়া দেয়। মাইয়া হওয়া এত নিজেই দেখছস, কি দেখস নাই? দেখেছি। কিছু কওয়ার নাই। বাপের কত ধন সম্পদ আর ক্ষমতা আছে তা কেউ দেখে না? তোর বিয়া ঠিক করার পর তোর মায়ের মতামত কিন্তু কেউ নেয় নাই। তোরে নানা বাড়ি পাঠানের সময়ও তোর আব্বাই তোর মায়েরে জিগায় নাই তোমার মত কি। অথচ 10 মাস 10 দিন ওই মাই তরে পেটে রাখছে। এই যে এই সংসারে নিজের জায়গা পোক্ত করার লাইগা আমার অনেক কিছু করার লাগছে। নিজের ভাগের খাওয়ানটা পর্যন্ত তুইলা দিতে হইছে তোর বাপ, চাচা, ফুবুগো পাতে। আবার কখন তোর মা চাচির পাতে। তোর দাদার হতে মিলাইছি, সংসারের কাম একলা করছি। এর পরেও না সবার মন পাইছি। মাইয়া মাইসের কষ্ট আল্লাহ ছাড়া আর কেউ দেখে না। সবার মনে করে হেসেল সামলানো অনেক সহজ। বছরে বছরে পোলাপাইন জন্ম দেওয়ার সহজ। মাইয়া মানুষ ভালা মন্দা খাইব কেন? হেরা কি কামাই করে? তাই কখনো নিজের সুখে মলম লাগানোর লাইগা অন্যের মিহি চাওয়া থাকবি না। তোর বিষ তোরই, তোর দুঃখ তোর, তোর মান অপমান সব তোর। তোর বাপ দাদায়
তোরে কুমির ভর্তি খালে ফালাই দিছে। হেন থাইকা তুই কখনো উইঠা আইতে পারবি না, কিন্তু লড়াই তো করতে পারবি নাকি? লড়াই করতে হইব, নিজের জায়গা নিজে তৈরি করতে হইব। কুমির গো মায়া ভালোবাসা দিয়া বশ করাইতে হইব। কুমির গো মায়া ভালোবাসা দিয়া বশ করাইতে হইব। পুরুষ মানুষ সহজে আটকায় না। মা চাষিরা কয়তো পুরুষ গো নাকি আঁচলে বাইন্ধা রাখতে হয়। ডাহা মিশা কথা, বাইন্ধা যায় মাইয়া গো সংসারে শিকলে, কিন্তু পুরুষ বাইন্ধে না। মিস্ত্রি মনোযোগ দিয়ে শুনে সেসব কথা কি বোঝে কে জানে, তবুও তার আনাড়ি মস্তিষ্ক জুড়ে সেসব ঘুরে বেড়ায়, ভাবে, প্রচুর ভাবে। ভাবনা শিকড় গভীরে গিয়ে আবারও ফিরে আসে। রাতে সবাই একসঙ্গে খেতে বসেছে। দাদা নিজের পাত থেকে মাছের মাথাটা তুলে দিলেন, নাতনির পাতে মৃদু হেসে বললেন, আস্তে খা, গলায় আটকাইব। খেতে বসে মিস্ত্রির যত্নআত্তি আজ একটু বেশি হচ্ছে। সবার মধ্যে অস্বস্তি লাগছে মেয়েটার। কাশেম আলী খেতে খেতে বললেন, আমিরুন শয়তানটা আর ভালো হইল না। জোয়ানকালেও ইতরা ছিল, বুইড়াকালেও তাই। নাজির না আইলে কিন্তু আমি আর আমার মাইয়া এই বাড়িতে পাইমু না কইয়া দিলাম আব্বা। নজরুল আলম মাথা নাড়িয়ে বললেন, ফোলাডার কান দুই ভাইয়ে মিল্লা বাঙ্গাইছে, না হইলে ফোলায় শ্বশুর বাড়ি আইব না কেন? সুজনের দুই পাশে সুজাতার সিফাত বসা। প্রতিদিন রাতের খাবারটা বাবার হাতে না খেলে তাদের চলে না। সুজনও ছেলে মেয়েদের খাইয়ে দিয়ে শান্তি পায় যেন। মুখের খাবার শেষ করে সে বলল, বিয়া দেওয়ার আগেই এসব ভাবে উচিত আইছিল। ছোটবেলাও যোগ করে শত্রু জানিয়া বড় হইছ, তাগো বাড়িতে থাকতে আইব কেন? নাজিরে কি বলদ? আকবর মিয়া তখন নীরব ছিলেন। সবার আলোচনা শুনে এবার মুখ খুললেন, বউ থুইয়া বলে যাইব কই, ঠিক আইয়া লইয়া যাইব, তোরা দেহিস। চটপট খাবার খেয়ে তাদের মধ্যে থেকে উঠে ঘরে চলে এলো মিস্ত্রি। বউ জামাই শব্দ দুটো শুনলে লজ্জায় তার গাল লাল হয়ে যাচ্ছে। খাওয়া শেষে কিছুক্ষণ পর সুজাতাও ঘরে এলো। বিছানায় উঠে হাত পা ছড়িয়ে শুয়ে পড়লো। যতদিন বাড়িতে ফুপু থাকে ততদিন ফুপুর সাথে সে ঘুমায়। জিজ্ঞাসা করলো, তোমাকে নাজির ফুপা মারেনি? মারবে কেন? দুষ্টামির জন্য। কবে দুষ্টুমি করেছি? অনেক আগে। আমি করিনি, তুই করেছিস। তারপর নিজে বাঁচতে আমার নাম দিয়েছিস। যা শুধু বাড়ির কাছে পিটিয়ে ছাল তুলে দেবো একদম। কেন দেবে? তুমি আছো না, তুমি বাঁচাবে। আমার কথা শুনবে কেন? তুমি এখন বউ না তো বউয়ের কথা শোনে? বিজ্ঞের মতো মাথা নাড়ালো সুজাতা। মিস্ত্রি ভ্রুকুচকে সন্দেহ ভরা দৃষ্টিতে তাকিয়ে রইল তার দিকে। পুনরায় প্রশ্ন ছুড়ল, তুই জানলি কি করে পাকনি? আমার বাবাও মায়ের কথা শোনে। মেজো চাচিকে বলার পর বলেছে জামাইরা নাকি বউয়ের কথা শুনে উঠবস করে। জিজ্ঞেস করার আর মানুষ পেলি না? সুজাতা দুদিকে মাথা নাড়াতে মিস্ত্রি তাকে বালিশে ঠিক করে শুয়ে ঘুম পাড়ালো। রাত বাড়লো। খাওয়া দাওয়া গল্পগুজব শেষে যে যার ঘরে গিয়েছে। পলি বিছানা গুছিয়ে ঘর থেকে বের হতে যাচ্ছিল, তখনই মুখোমুখি হলো স্বামীর। তালে পাশ কাটিয়ে ভেতরে প্রবেশ করে জিজ্ঞাসা করলো, তাড়াহুড়ো কইরা যাও কই? মিস্ত্রির কাছে। এত রাইতে? ও নেই, আজ ঘুমামু। কেন? আবার কবে না কবে আইবো তাই। একই গ্রামে থাকবো, অথচ এমন ভাব না জানি কোনো বিদেশে গেছে কা। একই গ্রাম হইলে কি হইব? আমনে মনে হয় যাইতে দেন কারো হনে? আম্মা চাচি ছাড়া বাইরে যাওন তো নিষেধ। ভালো লাইগাই যাইতে তাই নয়, ভালো লাইগায় যাইতে দেই না। আমার সুন্দর বইয়ের উপর কারো নজর লাগলে গেলাম আমি। ওই না, আমি কেমনে থাকবো? জামাই লাইগা মায়া লাগে না? না লাগে না। দাঁড়াও, আমি অনুমতি দেই নাই। রাক্ষস বলেই দৌড়ালো পলি। তালে হতভম্বতার সহিত তাকিয়ে রইল দরজার দিকে। মেয়েটা আসলে একটা বাচ্চা, সব পাকা কথা শুধু ননদের সাথে। সুজাতা ঘুমিয়ে পড়েছে। মিস্ত্রি দরজা আটকাতে যেতেই তাকে ঠেলে ভেতরে প্রবেশ করলো। পলি হেসে বলল, আইস তোমার লগে ঘুমামু। ভাইজান কোথায়? ঘরে। আসতে দিল? দিব না মানে? আমি দৌড়াইয়া আয়া পড়ছি। তপ্ত শ্বাস ফেলে দরজা আটকে দিল মিস্ত্রি। পলি ওড়নাটা একপাশে খুলে রেখে বিছানার মাঝখানে পা ভাঁজ করে বসলো। ননদকে দেখে মুচকি হেসে জিজ্ঞাসা করলো, তাড়াতাড়ি বাসর রাইতের গপ শুরু করো। সোনার লইগা মনটা সারাদিন ধইরা আনজান করতেছিল। এই জন্যই তুমি এত রাতে আমার ঘরে এসেছো? হ কও। কি বলবো? কি হইছিল? কি হবে? যা হয়। আমি অত শত জানি না। হায় আল্লাহ, কি কও?
জানো না মানে? বউ এনে বিস্তারি হইন না, তারপর ধাপে ধাপে তোমারে শিকামু। পাশুটে মুখে কিছুক্ষণ ভাবির দিকে তাকিয়ে থেকে আলো নিভিয়ে শুয়ে পড়ল মিস্ত্রি মেয়েটা, একদম যাতা। আরেকটা সুন্দর রৌদ্রোজ্জ্বল দিনের সূচনা। নিত্যদিনের মতো গৃহস্থের কাজ শেষে অবসর সময় কাটাচ্ছে বাড়ির গৃহিণীরা। নাজির নওশাদকে ডাকলো। আয় আব্বারে গোসল করে আনি। বারান্দায় বসে নলেন গুড় দিয়ে মুড়ি খাচ্ছিল নওশাদ। বড় ভাইয়ের কথায় কিছুটা বিরক্তি ফুটে উঠল তার কপালে। কাল না করাইলাম, আবার আজ? তুইও তো কালকে গোসল করছিলি, আজকে তাইলে করবি না? আমি আর আব্বা এক। বাপের ভাগের জমি নিতে আইও, একেবারে জায়গা মতো ভরাই দিমু। বদমাস একটা। আয়। ধমক খেয়ে মনমরা হয়ে উঠে এলো নওশাদ। লিলি ঘরে বসে আছে বোধহয়। বাবাকে দুই ভাই মিলে বের করে নিয়ে গেল পুকুর পাড়ে। বসালো বাঁধানো সিঁড়ির উপর। সোভান আলী শাহ খুশিতে হাত নাড়াচ্ছেন, চোখ ঘুরিয়ে দেখছেন প্রকৃতি। তার খুশিতে নাজির হাসলো। ভাইয়ের উদ্দেশ্যে বলল, শ্বশুরের পায়ের কাছে পইড়া থাকলে কোনো লাভ নাই, লাভ হইছে এই জায়গায়। বাপের সেবা করলে জান্নাত পাবি। বদমাস, শরীর মাজ্জা দে। ভাইয়ের কথা মতো বাবার শরীর মেজে দিতে লাগলো নওশাদ। সুবহান আলী শাহ আতফালি জিভ দিয়ে শব্দ বের করতে লাগলেন। নওয়া কওয়া কওয়া। নওশাদ কিছু না বুঝে ফেলফেল নয়নে তাকিয়ে রইল মুখের দিকে। নাজির বাবার ফাটা গোড়ালি মাসতে মাসতে বলল, কইতেছে নওশাদ কই আসিলি? বাড়িতেই আসিলাম। কাইল না তোমার ভাইয়ের লগে মিল্লা গোসল করাইলাম, ভুইলা গেছো? লোকটা দুদিকে মাথা নাড়লেন। নওশাদ কিছুই বোঝে না, তাকিয়ে থাকে ভাইয়ের মুখের দিকে। গোসল শেষে নতুন লুঙ্গি পরিয়ে উঠোনে রোদের মধ্যে বসানো হলো বাবাকে। মুমিনুল শাহ সিঁড়িতে বসে আছেন। তাদের কাণ্ড দেখে অনীহা নিয়ে বললেন, হেরে আবার ঘর থেকে বাইর করতে হইব কেন? ঢং বাপের লাইগাত এত প্রিয়তাই কেমনে রে নাজির? কেন আমনে জলে? কোন জলে? লঙ্গি খুলে দেহি। মুখ সামলাই কথা কয় হারামজাদা। আমনাগো দেখলে সামলাইতে পারি না, পিছলাই খায়। তুই আর ভালো হইতি না, বউ আনতে যাবি না? হ, আজ বিকেলে গিয়ে নিয়ে আনমু। এইসব নিয়ম যে মানুষে বানাইছে, বিয়ের মধ্যে এইসব নিয়ম কেন পালন করতে হয়? কি জানি, ওই মাতারির পোলারে পাইলে আমিও ইচ্ছা মতো পিটাইতাম কতক্ষণ। তিন কবুল কইয়া বিয়া করলে তো হইলই। ওইটাই তো। শ্বশুর বাড়ি যাবি, ভালো দেইখা মিষ্টি লইয়া লোস লগে। ভোজনবাবুর রসগোল্লার স্বাদ অনেক, বেশি বেশি বাজারও কইরা নিবি, বিরোধী পক্ষের যাতে তাক লাইগা যায়। ওইটা কইতে মিল্টন রে কইয়া দিছি, বলাইয়ের বড় বড় মাছ পাইলে যাতে লইয়া আয়ে। আমনে পুপারে খেতে দেখলাম মিষ্টি কুমড়ার বড়বড়ি হইছে। নজর দিবি না নাজির, তোর চাষি খাইতে অনেক পছন্দ করে। নজর দিয়ে লইছি চাচা। আমনের আর আমার কি? আমনে গো যা আমারও তা, আর আমার যা তা সব আমারই। বড় ভাইজানের স্বভাব কেমনে পাইছোস? পাই নাই, অর্জন করছি। ছোটতে তো হেরে দেখে বড় হইছি। আবার ভাইয়ের জমি মাইরা খাস না। ভাইয়ের জমি ওই তো পাইবে মাত্র 1 বিঘা, তার উপর খরচ তো কম করি নাই এর পিছনে। জমি মাইরা খাইলে চাচা গোটা খাওন যায়। কেমনে খাওয়া শুরু করবো ছোট চাচা? আমার বাপের লাহান অবস্থা কইরা। হার্ট অ্যাটাক করা জো হলো মুমিনুল শাহ। হাসি ঠাট্টার ফাঁকে কি একটা কথা বলে দিল ছেলেটা। নাজির তার ভয়ের তো মুখখানা দেখে হাসলো। মস্করা করছি চাচা, আপনি অল্পতে ডরাই যান। দূর, আপনি দুধ ভাত। মুমিনুল শাহ কিছু বললেন না। এই ছেলে একটা বারুদ, যখন তখন ফেটে গিয়ে দুই ভাইকে নাস্তানাবুদ করে ছাড়ে। নাজির আনত স্বরে ছোট ভাইয়ের উদ্দেশ্যে বলল, কথায় এমন কইতে কইতে হয় যাতে আশেপাশের মানুষ গো কলজে কাঁপা ওঠে। মিন মিন করলে মানুষে তোরে পাইয়া বসবো, বুঝছস বলত? ওপর নিচ মাথা নাড়ায় নওশাদ। যদিও এতটা ক্ষমতা তার নেই, সে তো নিজের ভাইয়ের হাত নাড়ানো দেখে ভয়ে কাঁপে। স্ত্রীর অস্ত্র দেখলে বরফের মতো গলে যায়। বিয়ের ব্যস্ততায় নাজিরের সমস্ত কাজ সামলানো দায় ভার পড়েছে মিল্টনের উপর। সেই দায়ভার গুরুদায়িত্ব সহকারে মাথা পেতে নিয়ে পালন করছে ছেলেটা। বিকেলের দিকে বাবু সাহেবটি সেজে বাজারে গেল নাজির। মন ভরে বাজার করলো। সামাদ মিয়াকে আগেই জানিয়ে রেখেছিল বড় বড় বোয়াল কাতলা রাখবে। কাতলা তিনি পাননি, তাই বিশাল আকৃতির বোয়াল আর রুই ধরিয়ে দিলেন 3টা। সাথে গলদা চিংড়ি আর ভোজন বাবুর তৈরি সুস্বাদু রসগোল্লা তো আছে। মিল্টন আর লতিফ সেসব বহন করছে। নাজির তাদের আগে আগে হাঁটছে। মাস্টার বাড়ির সামনে এসে থমকে দাঁড়ালো নাজির। আচমকা অস্বস্তি তাকে জোকের মতো আষ্টে পৃষ্ঠে ধরল। ভেতরে যাবে কি যাবে না দ্বিধাদ্বন্দ্বে ভুগছে। বুড়ো ছাড়া যে বাড়ির কেউই মন থেকে বিয়েতে রাজি ছিল না তার জানার বাকি নেই। তবুও নিজের দুর্বলতা দেখানো ছেলে তো নাজির নয়। মিল্টন পিছু থেকে বলল, ভাইজান ঢুকবেন না? হ, আয়। দীর্ঘশ্বাস ফেলে ভেতরে প্রবেশ করলো নাজির। কারুকার্য খচিত ফটকের দরজাটির পাশে টিনের চালাঘর। সেই ঘরে এতকাল ছিল জিন্নাত আলীর বাস। জিন্নাত আলী আকবর মিয়া দুঃসম্পর্কের এক আত্মীয়।
বন্যায় বাড়িঘর হারিয়ে নিঃস্ব হওয়ার পর আকবর মিয়াই ঠাঁই দিয়েছিলেন তাকে নিজের বাড়িতে। এখানে কাজ করে তিনি সন্তানদের পড়াশোনা শিখে প্রতিষ্ঠিত করেছেন। শেষে বাড়ির মানুষদের মায়ায় পড়ে যাননি আর কোথাও। তবে এবার ছেলেরা তাকে জোর করে নিয়ে গিয়েছে নিজেদের সাথে। তাদের সাথে যোগ দিয়ে আকবর মিয়া নিজেও অনেক বুঝিয়েছিলেন লোকটিকে। সুজাতা সিফাত উঠোনে খেলছিল, মিস্ত্রি বসেছিল বাইরের সিঁড়িতে। তাকে দেখে নাজির হাসলো। বিবি জান, আসসালামু আলাইকুম। চকিতে মুখ তুলে তাকাতেই আটকে উঠল মিস্ত্রি। ঘুমটা ঠিক করে উঠে দাঁড়ালো। লতিফার মিল্টনও সালাম দিয়ে এগিয়ে দিল বাজারের ব্যাগটা। মিস্ত্রি সালামের জবাব নিল। একটা বাজারের ব্যাগ হাতে নিতে উল্টে পড়ার উপক্রম হলো। নাজির চারিদিকে চোখ বুলিয়ে বিদ্রুপ করে বলল, বউ আমার দেখতে মোটা হইল, কামে দুর্বল। তুই এনে কি করস? প্রশ্নটা শুনে সামনে তাকাতেই মাসুমের সাথে দৃষ্টি বিনিময় হলো তার। অবাক হওয়ার ভান ধরে বলল, তার আগে ক, তুই আমার শ্বশুর বাড়িতে কি করছস? কাম কাজ না ইয়াকেম্মা? খেয়ে ফেলবো, মেরে দেবো এমন চেহারা করলো মাসুম। নাজির ভীষণ মজা পেল। মিল্টনের উদ্দেশ্যে বলল, আমার বউয়ের হাত নরম, শালার হাতে মাছগুলা ধরাই দে। মিল্টন এগিয়ে গিয়ে তাই করলো। মাসুম কিছু বলতে চাইলো, তবে পারল না। সিফাত দৌড়ে গিয়ে আসলো। জায়গায় খবর পৌঁছে দিয়েছে। সেই খবর পেয়ে আকবর মিয়া বাইরে এলেন। হাসজ্জ্বল মুখে বললেন, আরে আমার নাচ জামাই আয়া পড়ছে যে। জামাইরে বাইরে দাঁড় করায় রাখছিস কেন? ঘরে নিয়ে বসা, শরবত দে। বুড়োর হম্বিতম্বি দেখে নাজিরের মুখ বাঁকাতে ইচ্ছা করলো। ভাবখানা কি সুন্দর করে বলল, বসবো না? বউ দেন, লইয়া যাইগা। এই বউ, যাও তৈরি হয়ে আয়া হো। মনটা খারাপ হয়ে গেল মিস্ত্রির। ওই বাড়িতে তার যাওয়ার ইচ্ছে নেই একদম না। ভেবেছিল কয়েকদিন এখানেই থাকবে, অথচ মাসুম বলল, মাইয়া এখন দিমু না জাগা। তুই দেওয়া না দেওয়ার কিডা? কবুল বলার পর থেকে ওর অভিভাবক আমি। তোর বাপ নিজে কাবির নামে স্বাক্ষর দিয়ে অনুমতি দিয়ে দিছে। তাই আমার বউয়ের উপরে শুধু আমার হুকুম চলবো। কি ঠিক কইছি না বইরা? আকবর মিয়া মাথা নাড়ালেন। বুইড়া কি দাদা শ্বশুর লাগি? দাদা যান ডাক। ডাকমু না, বউ দেন তো। আগে ভেতরে আইবি, জামাই আদর করমু, তারপর বউ নিয়া যেখানে ইচ্ছা যাইস। এই মিস্ত্রি ঘরে গিয়া তৈয়ার হ। যতক্ষণ না ডাকমু ততক্ষণ পর্যন্ত বাইর হইবি না। দাদার নির্দেশ মোতাবেক ঘরে চলে গেল মিস্ত্রি। যাওয়ার আগে এক পলক স্বামীর দিকে তাকানোর প্রয়োজন মনে করলো না। এতে নাজির ভারী অসন্তুষ্ট হলো। বাড়িতে নিয়ে গিয়ে এর শাস্তি দেবে বলে প্রতিজ্ঞাও করলো। বাধ্য হয়ে তাকে প্রবেশ করতে হলো মাস্টার বাড়ির অন্দরে। বসার ঘরে বসলো। সৈয়দুন্নেসার তত্ত্বাবধানে শুরু হলো জামাই আদর। তার আংশিক অবশ্য লতিফ আর মিল্টনও পেল। তবে নাজিরের খারাপ লাগছে না, শত্রুর বাড়িতে ঢুকে আপ্যায়ন নিচ্ছে। কজন পারে এমন করতে? মাসুম চুপচাপ দাঁড়িয়ে সেসব দেখছে আর রাগে ফুঁসছে। তার রাগটাও নাজিরের ভালো লাগছে, তাই সেই রাগকে আরো বাড়িয়ে দিতে মিষ্টিতে কামড় বসিয়ে চোখ টিপ মারল। মাসুম হনহনিয়ে চলে গেল ভেতরে। বিদ্যুৎবিহীন গ্রামের রাস্তায় রাতের বেলা এক ভুতুরে পল্লীর ন্যায় ছিমছাম নীরব। ঘুটঘুটে অন্ধকারে ডুবে থাকা এই জনপদে নগরের মতো তত ঘনবসতি নেই। এক একটা বাড়ি আরেকটা থেকে অনেকখানি দূরে। রাতের বেলা মানুষের চলাচল কম। ঘন্টায় বড় জোর দুই একজন চোখে পড়ে, তাও সাধারণত রাত 8:30 কিংবা 9টার পর। শ্বশুরবাড়ি গিয়ে শুধু বউ নিয়ে চলে আসবে ভাবলেও নাজিরের পরিকল্পনা মাফিক কিছুই হলো না। জোর করে শ্বশুর শাশুড়ি, দাদা শ্বশুর আর কতগুলো শালা নামক শত্রুরা মিলে তাকে যেভাবে পেরেছে সেভাবেই জামাই আদর করে তারপর মুক্তি দিয়েছে। ওদিকে মিল্টন লতিফ দুজনাই হচ্ছে আস্ত বেয়াদব। সুযোগ পেতেই তাকে ওইরকম এক পরিস্থিতিতে একা রেখে পালিয়ে এসেছে। কত বড় দুঃসাহস! দুটোকে কাছে পেলে নাজির আচ্ছা করে দুঘা বসিয়ে দিবে। বাড়ির পথে হাঁটতে হাঁটতে থেমে দাঁড়ালো নাজির। পথের সামনে পড়ল গ্রামের সেই বটগাছ। তার থেমে দাঁড়ানো পায়ের দিকে তাকিয়ে পাশে চলতে থাকা মিস্ত্রিও থেমে গেল। এই রাতের বেলা নাজিরের মাথায় আচমকাই খেলে গেল দুষ্টু বুদ্ধি। পুরোনো আমলের একটা টর্চের আলো তাক করে গম্ভীর কণ্ঠে ফিসফিস করে বলল, এই গাছটা দেখতেছো বউ? মিস্ত্রি মাথা নাড়ায়। হ্যাঁ, বট গাছ। ওটা বট গাছ না? বলেই হলো। ভালো করে হনো। দিনের বেলায় বট গাছ হইল, রাতের বেলা এটা বট গাছ না। তাহলে কি? আমি তো স্পষ্ট দেখতে পাচ্ছি এটা বট গাছ। জিনপুরের রাস্তা না। রাতে এখান দিয়া মানুষ তেমন একটা যাতায়াত করে না। কেউ ভুলবশত গেলে হার ভয় করে, নয়তো ঘাড় মটকায় দেয়। এসবে মিস্ত্রি ভীষণ ভয় পায়। দাদি নানির মুখে শুনেছে অজস্র জিনপরির গল্প, তাই মাঝে মধ্যে একা থাকার কথা শুনলেও সে আটকে ওঠে। ভয়ে দুজনের মাঝখানে সমস্ত দূরত্ব মিটিয়ে পুরুষালী দেহের গা ঘেঁষে দাঁড়ালো মিস্ত্রি। ভয়ার্ত চাপা সরে ফিসফিস করেই বলল, সত্যি? তো কি মিশা না? কয়দিন আগেও ওই পাড়ার বুলবুলের বড় পোলারে ধরছিল। এই বট গাছের নিচে দিয়া রাতের বেলা কই জানি যাইতেছিল। বাবা গো মা গো চোখ দুইটা উল্টাইয়া কি পাগলামিনা করছিল। তারপর?
10 গ্রাম খুঁজা পরে হুজুর ধরে আনা হইছে। দোয়া দূরত পইরা ঝাঁটা দিয়ে ইচ্ছা মতো পিটাইয়া পুরা মরিচ হুঙ্গাইয়ার পর জিনঘাট থেকে নামছে। আমার তো শরীর সব পশম দাঁড়াইয়া গেছে। এই দেহ। নাজির হাত বাড়িয়ে দেখানোর চেষ্টা করলো। ভয়ে সারা দেহ কাঁপছে। মিস্ত্রি নিজের হাত দুটো দিয়ে নাজিরের ডান হাতটা শক্ত করে চেপে ধরে পড়ল। তাহলে এখনো দাঁড়িয়ে আছেন কেন? তাড়াতাড়ি বাড়ি চলুন। মেয়েটার ভীতু মুখখানা দেখে নাজির ভীষণ আনন্দ পাচ্ছে। ছোটবেলায় এমন ভয় দেখাতো পারভেজ আর জাহিদকে, অথচ বেয়াদব দুটো বড় হতে ভয় পাওয়া বন্ধ করে দিল, হয়ে উঠল সাহসী, যার ফলে নাজিরেরও আনন্দ পাওয়া হয়ে গেল বন্ধ। তবে সে আনন্দ আবারও নতুন করে ফিরে এসেছে তার জীবনে বউ হয়ে। অনেক কষ্টে হাসি চাপিয়ে রেখে হতাশ হয়ে বলল, গপ্প তো এখনো শেষ হয় নাই, হুনো। ক্রন্দনরত কণ্ঠে বলল সে। এত ভীতু কেন তুই? আমি আছি না, ডর কি এর? না না, আপনার ঘাড়ও মোটকে দেবে। চলুন, না হলে আমি কিন্তু চিৎকার করে কাঁদবো। আচ্ছা চল। কি একটা ভীতু বউ আমারে ধরাই দিল। সেসব কথা মিশ্রি শ্রবণনালী পর্যন্ত পৌঁছালো না। ভয়ে মেয়েটার বুক দুরু দুরু করছে। দেহের কম্পন খুব ভালো করে টের পাচ্ছে নাজির। তাতেই যেন পেটের অর্ধেক খাবার হজম হয়ে গেল তার। বাড়ি ফিরতে বেশি একটা দেরি হলো না। ফটক পেরিয়ে ভেতরে প্রবেশ করতে দেখা মিলল খোলা আকাশের নিচে বসে মাটির চুলায় চিতল পিঠা তৈরি করতে থাকা ফরিদাকে। পাশেই পাটায় ভর্তা বাড়ছেন মর্জিনা। বিথি চুলার মুখে ঠেলে দিচ্ছে শুকনো পাতা। আব্দুল্লাহ উঠোনে দৌড়ে ফড়িং ধরছে আর চাচাচ্ছে। নওশাদ, নাজমুল, শাহরিয়ার, জাহিদ লাইন ধরে বসে গরম গরম পিঠা খাচ্ছে। তাদের দেখতে সুমা হাসজ্জ্বল মুখে বলে উঠল, ওই তো নাজির চাচা আর নতুন চাচি আইয়া পড়ছে। সকলের দৃষ্টি সদ্য আসা স্বামী স্ত্রীর দিকে গিয়ে স্থির হলো। হাতে কাপড় ভর্তি ব্যাগটা বারান্দায় রেখে সেখানেই বসে পড়ল নাজির। মিস্ত্রির হাতে ঘরের চাবি দিয়ে বলল, পোশাক বদলাইয়া হাত মুখ ধুইয়া আইও। মিস্ত্রি চলে গেল ঘরে। নাজমুল ডাকলো, আয় পিঠা খাইলে, আমার হাতের ভর্তা কি যে স্বাদ। জাহিদও তাল মিলিয়ে বলল, বর্ষা আর শীত এমন পিঠা প্রত্যেকদিন হইলে একবারে জমিবা যাব। আয়ো নাজির ভাই। নাজির নাকচ করলো। পেটটা ফুললে ঢোলের মতো হইয়া গেছে, এখন খাইতাম না কিছু, তোরা খা। বিথি মস্করা করে বলল, শ্বশুর বাড়ির জামাই আদর ভালো হইছে মনে হয় দেওরা। তোর কয় না, এগুলোর কয় সাজা। ইচ্ছা মতো চিপ্পা ধরা গিলাইছে। এই দেহে প্রাণ থাকলে আর জীবনও আমি ওই মিহি হমু না। বিথি হাসলো। গল্প জমে উঠল তাদের। নওশাদের ডাকে লিলিও চলে এলো বাইরে। পিঠা খাওয়ার জন্য ফরিদা তাকে কাছে বসালেন। যার আচরণ যেমনই হোক না কেন, বিপরীতে ফরিদার আচরণ তাকে সদা নমনীয়। ভর্তা মাখিয়ে পিঠায় পরপর 2টা কামড় দিতে তিনি হেসে জিজ্ঞাসা করলেন, কেমন স্বাদ না? লিলি মাথা নাড়ালো। চিবোতে চিবোতে বলল, অনেক মজা। শুটকি আর মরিচ ভর্তা সাথে একটু বেশি মজা লাগছে। লগে আবহাওয়া, প্রকৃতির হাওয়া, মেঘের গর্জন আরো বেশি ভালো লাগতেছে না। শহরে কখনো পাইবা এমন সুন্দর পরিবেশ। বিপরীতে কৃত্রিম হাসল লিলি। মস্তিষ্কে জেগে উঠল তীব্র অপরাধবোধ। মানুষগুলো তাকে কি সুন্দর করে আপন করে নিল, অথচ বিয়ের পর থেকে এদেরকে সে এড়িয়ে গেছে। সুযোগ পেলে শুনিয়েছে কথা। মা বলেন, গ্রামের মানুষদের গাটে গাটে শয়তানি বুদ্ধি থাকে, এদের থেকে সাবধান লিলি। সে কথাই তো শুনেছিল লিলি। পোশাক বদলে হাত মুখ ধুতে হারিকেন নিয়ে কলপাড়ে গেল মিস্ত্রি। কিছুক্ষণের মধ্যে আবারও ফিরে এলো। কথার ফাঁকে পলক্ষীন চোখে মেয়েটার যাওয়া আসার দিকে তাকিয়ে আছে নাজির। চোখাচোখি হলো বেশ কয়েকবার, তবুও তার মধ্যে কোনো ভাবান্তর নেই। ফরিদা ডাকলেন, মেজো বউ তুমিও আইও এনে, খাইয়া দেখো তো কেমন লাগে। ইতস্তত করে স্বামীর দিকে তাকালো মিস্ত্রি। পুনরায় চোখাচোখি হলো দুজনা। নাজির ইশারায় যাওয়ার অনুমতি দিতে এগিয়ে গিয়ে বসলো সে ফাঁকা একটা পিঁড়িতে। পিঠা তার অনেক প্রিয়। বিশেষ করে চাচি আর দাদি অনেক সুস্বাদু পিঠা বানায়, সেখান থেকে প্রিয়। সেই পিঠা বানানো চলল অনেক রাত পর্যন্ত। বাড়ির ছেলেমেয়েরা পিঠা খেয়ে পেট ভরালো। বাড়ির কর্তারা ফিরে ভাত খেয়ে উঠতে ধীরে ধীরে সব কাজের অবসান ঘটিয়ে যে যার মতো চলে গেল ঘুমাতে। রাত্রির 3য় প্রহর তখন। নাজির ওপাশ ফিরে নাক ডেকে ঘুমাচ্ছে। মিস্ত্রির ঘুমটা আচমকায় ভেঙে গেল। সারা শরীর ঘেমে উঠল, পেটে পড়ল চাপ। কি করবে বুঝতে পারল না, তাই উঠে বসলো। উপায়ন্তর না পেয়ে ডাকলো, এই যে শুনছেন। বিপরীত থেকে কোনো সারা শব্দ এলো না। মিস্ত্রি পুনরায় ডাকলো, সাথে এবার হাত দিয়ে খোঁচা দিল বাহুতে। এই শুনুন না, উঠুন। বিরক্ত করিস না, সব আলাপ দিনে হইব। ঘুম জড়ানো কণ্ঠে বলল নাজির। মিস্ত্রি এভাবে বসে রইল বেশ কিছুক্ষণ। তাদের বাড়িতে ল্যাট্রিন ছিল 2টো, একটা দালানের পাশে, অপরটা কলপাড়ের সাথে লাগোয়া। রাতে প্রকৃতির ডাকে সাড়া দিতে পাশেরটাতে সুজাতাকে নিয়ে যেত সে। নানার বাড়িতে অবশ্য তা দালানের ভেতরেই ছিল।
কিন্তু এখানে এসে সে দেখছে ভিন্ন কাহিনী। এই বাড়িতেও দুটো ল্যাট্রিন, কিন্তু অনেক দূরে, একটা কলপাড়ের পাশে, আরেকটা 2 ইটের দালানের মাঝামাঝিতে। এই নির্জন নিশীথে উঠোন পেরিয়ে এত দূর একা যাওয়া কি তার মতো ভীতু মেয়ের পক্ষে সম্ভব? ভাবতেই কান্না পেল মিস্ত্রির। শেষে আর সামলাতে না পারে লজ্জার মাথা খেয়ে লোকটার পিঠে জোরে চিমটি কেটে বলল, আমি ল্যাট্রিনে যাব, উঠুন। ব্যথায় চোখ মুখ কুচকে উঠে বসলো নাজির। মেয়ের হাতে জোর আছে। ব্যথাতুর স্থানে আঙ্গুল ঘষে দাঁত কিরমির করে বলল, ফাজিল ছেড়ি, লেট্রিনে গেলেই যা, আমার চিমটি দিলে কেন? ঘুমটা ভাঙ্গাই দিছে। সারাদিন ঘুমানোর সময় আছে আমার? এত দূরে একা একা কিভাবে যাব? পায়ে হাঁটটা? ভয় লাগে আমার। আর কি লাগে? মিস্ত্রি সেই প্রশ্নের উত্তর দিল না। অন্ধকারের মধ্যেই দৌড়ে গিয়ে কাঠের দরজায় খিল খুলল, পেছনে তাকিয়ে বলল, হারিকেন জ্বালিয়ে দ্রুত আসুন। নাজির মুখে কিছু বলল না, মনে মনে 101টা গালি দিয়ে দ্রুত হারিকেন জ্বালিয়ে চলল তার পিছু পিছু। মেয়েটাকে খালি হাতে ভেতরে ঢুকতে দেখে ধমকে বলল, বদনা ভইরা পানি নেব কেডায়? আমার ডাকলেও কিন্তু আমি আমু না। মিস্ত্রি চুপচাপ গিয়ে পানি ভরে আনলো। দরজা শিকল লাগাতে লাগাতে বলল, এখানেই দাঁড়িয়ে থাকবেন, একদম নড়বেন না বলে দিলাম। হ, তোর বাপের বিনা পয়সার পাহাড়দার আমি। কিছু সময় এভাবেই গড়ালো। 2 হাত পেছনে রেখে নাজির দাঁড়িয়ে রইল চুপচাপ, ঘুমে ঢুলছে। হারিকেনে সঙ্গে করে ভেতরে নিয়ে গেছে মিস্ত্রি। তবুও কেন জানি নাজির নামক লোকটার প্রতি তার বিশ্বাস নেই, তাই ডাকলো। আপনি আছেন তো? বিপরীত দিক থেকে উত্তর এলো না, তাই মেয়ের ভয় বাড়লো। উদ্গ্রীব হয়ে পুনরায় ডাকলো, এই আপনি চলে গেছেন? এই মারাস কেন নডি? রাতের বেলায় তামাশা জুড়ে দিছে, হুদাই বিয়ে করলাম ডং। তেচরা স্বরে বলল, একদম নোংরা কথা বলবেন না। 100 বার কমু, আমার সুন্দর নাম আছে, নাজির কইয়া ডাকবি। স্বামীর নাম মুখে নেয়া পাপ। কেডাই কইছে? সবাই বলে, আমাদের বাড়ির কেউ নাম ধরে ডাকে না। পাপ না? ছোটবেলায় ধর্মীয় শিক্ষা ভালোভাবে পাস নাই। একটু থেমে কিছু একটা ভেবে হেসে ফেলল। ও, তুই তো এখনো ছোটই, যাজ্ঞা। নাম ধরে ডাকতে না পারলে শ্রমিক কইরা ডাকবা, শোনা বউ। তবু এই করবা না, মেজাজ খারাপ হইয়া যায়। আচ্ছা। এইবার তাড়াতাড়ি বাইর হ। বের হতে কিছুটা সময়ই লাগালো মিস্ত্রির। বাড়ি থেকে এক গাদা খাবার খেয়ে এসেও ঝালঝাল ভর্তা দিয়ে পিঠা খাওয়ায় পেট ব্যথা করছে তার। কলপার থেকে হাত পা ধুয়ে চলে এলো ঘরে। ভোরের আলো ফুটুক আর না ফুটুক, গৃহস্থ বাড়ির নারীদের ঘুম ভাঙে ফজরের আজানের ধ্বনিতে। ঘুম থেকে উঠে তারা নামাজ আদায় করে, কোরআন তেলাওয়াত করে, চারিদিকে মৌ মৌ করে সেই অন্তর শীতলকারী সুর। আমিরুল মুমিনুল শাহ উঠেন বেলা করে, ধর্মীয় রীতিনীতি মানেন খুব কম। নাজমুল জাহিদ বাদে বাকিগুলো হয়েছে বাপ চাচার মতো। এই দুটোই মাঝে মধ্যে নাজিরের পিছু পিছু যায় নামাজ পড়তে। পুরো বিছানা দখল করে বালিশ জড়িয়ে ধরে শান্তির সহিত ঘুমাচ্ছিল মিস্ত্রি। ঘুমালে তার হুঁশ থাকে না। প্রথম রাত খারাপ কাটলেও শেষ রাতে ঘুমটা বেশ ভালোই হয়েছে তার, কিন্তু সেই ঘুমটা বোধহয় সহ্য হলো না কারো। মোরগের ডাক, হাঁসেদের প্যাক প্যাক আর বাচ্চাদের চেঁচামেচি ভেসে আসছে। তার চেয়েও সবচেয়ে বিরক্তিকর ব্যাপার হচ্ছে কেউ তার শরীরে এক নাগারে ধাক্কা দিচ্ছে। শেষমেশ সব সীমা অতিক্রম করে কানের ধারে চিৎকার করলো, ঝাক্কাছেন নাতেই জমিদারের বেডি, ওঠেন ঘুম তাইকা। আমনের লাগে আমনের শ্বশুর শাশুড়ি মানুষের অপেক্ষা করতেছে। ভয়ে লাফিয়ে উঠল মিস্ত্রি। বুকে একদলা থুতু ছিটিয়ে ফোলা ফোলা চোখ মেলে তাকালো সামনে। নাজির 2 হাত পেছনে রেখে দাঁড়িয়ে আছে। চুল ভেজা, পরনে লুঙ্গি আর গলায় ঝুলছে গামছা। তাকে দেখে আমতা আমতা করে মিস্ত্রি জিজ্ঞাসা করলো, সকাল হয়ে গেছে? না, আমনের লাগে এখনো অন্ধকার। এভাবে কেউ ডাকে? আপনি খুব খারাপ লোক। আহারে, ভালো মানুষের মাইয়া, নামাজ কালাম পড়া বাপ মাই শেখায় নাই? শিখিয়েছে। তাহলে ফজরের সময় এতগুলো ডাক দেওয়ানোর পর ওঠো নাই কেন? আপনি ভালো করে ডাক দিতে পারেন না, তাই না? মুখে দেখি খই ফোটে, তোর কি কোলে তুইলে আদর করে ঘুম ভাঙামু? তুই তো করে কেন করছেন? কোনো সহবোধ নেই? নাজিরের ভালো মেজাজ চটে গেল। ঢপাস করে বসে পড়ল বিছানায়। মিস্ত্রির শরীর ঘেঁষে মুখোমুখি, হাত দিয়ে কোমর চেপে ধরে নিজের কাছে টেনে এনে বলল, আমার সহবোধ নাই? কত বড় সাহস মাইয়ার, সকাল সকাল আকাম করমু? মিস্ত্রি ভয় পেল। ছটফট করতে করতে পিছিয়ে যেতে চাইল, কিন্তু শক্ত হাতের বাঁধনের সঙ্গে পেরিয়ে উঠল না। নাজির পাশুটে মুখে বলল, ছটফট করো কেন? আমার ভবিষ্যতের পোলা মাইয়ার মা। মা, মুখে গন্ধ, যাও দাঁত মুখ মাই যায়। নাজির সরে গেল। আলনা থেকে শার্ট নিয়ে পড়তে লাগলো। মিস্ত্রি বাকরুদ্ধ হয়ে লোকটার দিকে তাকিয়ে আছে। একে বোঝা হয়তো তার মতো ছোট্ট মস্তিষ্কের অধিকারী কিশোরীর পক্ষে সম্ভব নয়। বিড়বিড় করে বলল, অদ্ভুত অদ্ভুত অদ্ভুত। তারপর দাঁতের মাজন নিয়ে চলে গেল বাইরে। মুখ ধুয়ে ঘরে ফেরার পথে দেখা হয়ে গেল ফরিদার সাথে। মহিলা হাস্যোজ্জ্বল মুখে তার দিকে তাকিয়ে বললেন, এখন গোসল করবা?
মিস্ত্রি অপ্রস্তুত হলো। উত্তর দেওয়ার আগেই তিনি বললেন, মহিলার উচ্চতা মিস্ত্রির কাঁধ সমান, দেখতে রোগা হলেও চেহারায় আছে মিষ্টতা। বয়স বাড়ন্ত হলেও কণ্ঠস্বর সুন্দর বলা যায়। সেই সুন্দর কণ্ঠের বিপরীতে না শব্দটা মুখ দিয়ে আর বের হলো না। মিস্ত্রি মাথা নাড়িয়ে ওড়না দিয়ে মুখ মুছল। ফরিদা তার হাতে ঝাড়ু ধরিয়ে দিয়ে চলে গেলেন রান্নাঘরে। ঝাড়ু হাতে চারিদিকে লক্ষ্য করতেই মিস্ত্রির মাথাটা যেন ঘুরিয়ে উঠল। এত বড় উঠোন একা একা কিভাবে ঝাড়ু দিবে সে? এসবে মেয়েটা যে ভীষণ আনাড়ি। তাদের উঠোনে ঝাড়ু দেয় বড় ভাবি আর জাহেদার মা মিলে, অথচ সে একা। তবুও যতটুকু পারলো সময় নিয়ে ঝাড়ু দিল মিস্ত্রি। কোমর ব্যথা হয়ে গিয়েছে, শরীরটাও গরমে ঘেমে উঠেছে। ঘন ঘন শ্বাস ফেলে হাঁপাচ্ছে সে। এক হাতে ঝাড়ু আর অন্য হাত কোমরে গুজে পিছু ফিরে তাকালো মিস্ত্রি। দৃষ্টিগোচর হলো দাঁত কপাটি বের করে হেসে দাঁড়িয়ে থাকা মিল্টনের দিকে। চিনতে অবশ্য অসুবিধা হলো না। এই লোকটাও বর্তমানে তার স্বামী নামধারী ঘরের লোকের সাথে মিলে তার ভাইকে মারার হুমকি দিয়েছিল। তাই অসন্তুষ্ট হয়ে মলিন মুখে ঘুরে দাঁড়ালো। মিল্টনের হাসি মিলিয়ে গেল। জিজ্ঞাসা করলো, ভাবি কি কোনো কারণে আমার উপরে নারাজ? এবারেও উত্তর এলো না। ফের বলল, এই অধমের কোনো ভুল থাকলে মাফ করে দিয়েন ভাবি। ভাইজানের লগে বিয়ে হওয়ার আগে যদি কিছু কইয়া থাকি তাইলে ভুলে যায়েন। এবার কন ভাইজান কই? জবাব না পেয়ে হতাশ হলো মিল্টন। নাজির ঘর থেকে বেরিয়ে এলো। ঝাড়ু হাতে স্ত্রীকে দেখতেই বলে উঠল, হায় হায়, মাস্টার বাড়ি মাইয়া সাবাড়ির উঠান ঝাড়ু দিতেছে। এ কেমন চিত্র! এই চোখ দুটে দিয়ে যে এমন কিছু দেখতে পারমু, এটা কখনো ভাবতে পারছিস? আবার কান্দন আইতেছে রে বল্টু। রাগে শরীর জ্বলে উঠল মিস্ত্রির। ললাটে ভাঁজ পড়ল বেশ কয়েকটা। হাতের ঝাড়ুটা উঠোনে ছুঁড়ে ফেলে ধূপধাপ পা ফেলে চলে গেল ঘরে। নাজির তার যাওয়ার পথে তাকিয়ে ঠোঁট উল্টে বলল, মাইয়া দেহি রাগ করতে জানে। মিল্টন বলল, বিয়েটা জীবন কেমন কাটতেছে ভাইজান? তোরে কমু কেন, তুইও বিয়ে করে দেখ। লজ্জায় মাথা নুইয়ে নিল মিল্টন। তড়া করে কিছু মনে পড়তেই নাজির বলল, তুই আর লতিম মিলা কাল ওই বাড়িতে আমার একলা ফেলাই আইছিলি কেন গোলামের পুত? ভয়ে নড়ে চড়ে উঠে মিল্টন আমতা আমতা করে বলল, আমরা শ্বশুর বাড়িতে আমরা থাইকা কি করবো? তার উপরে মিলে অনেক কাম পইরা আছিল ভাইজান, তাই চইলা আইছিলাম। আর গরুরে খাওন দেওয়ার লেগা লতিফেরে পাঠাইছিলাম বাড়িতে। নাজির শান্ত হলো কিছুটা। মিল্টন বলল, সাবিদান ভাইজান, মিল খুলি গিয়া। এখন সকালের ভাত খাইয়া যা। বাড়ির থেকে খাইয়া আইছি। আচ্ছা, বাড়ির থেকে খাইয়া আইছি। আম্মাই খিচুড়ি পাক করছে, এখন চাবি নিতে আইছি। নাজিরা জোরাজোরি করল না, চাবিটা এনে দিয়ে দিল হাতে। এমনিতেও বাড়িতে তার কাজের অভাব নেই। সকালের খাওয়া দাওয়া শেষ করে বারান্দায় বড় একটা ডেকচি নিয়ে বসলো সে। গোয়ালের কয়েকটা গরু অসুস্থ, তাই পশুর ডাক্তার থেকে ওষুধ এনেছে। সেগুলোই পানির সাথে মেশাচ্ছে। নওশাদ তার থেকে কিছুটা দূরে বসা। ছোট ভাইকে উদ্দেশ্য করে বলল, ফিরবি কবে? কাল পরশু। শ্বশুর বাড়িতে ঘর জামাই হইয়া? নওশাদ লজ্জায় মৌন রইল। লিলি জানালার কাছে থাকায় শুনল সে কথা। বেরিয়ে এসে বলল, এভাবে বলছেন কেন? থাকলে কি হয়? নওশাদ চোখ রাঙালো তাকে, কিন্তু লিলি সেই চোখ রাঙানিকে ভয় করে না। নাজির শীতল কণ্ঠে বলল, অনেক কিছুই হয়। সাহাবাড়ির পোলারা ঘর জমাই তাহে না, এই নিয়ম কোথাও নাই। তো কোথায় থাকবে? ভাড়া বাড়িতে? থাকলে থাকবো, শহরে যে ওর বাড়ি নাই এটা জানাই তো ওরে বিয়ে করছো তাই না? তাহলে এখন এত লাগে কেন? লিলি শক্ত হয়ে দাঁড়িয়ে রইল। নাজির বলল, আমি লোক দিয়া তোমার বংশের খোঁজ নিছি। তোমার দাদাই দিন মজুর আসিল, অন্যের খেতে কামলা দিয়া পেট চালাইতো। তোমার আব্বাই বৃত্তির পয়সায় লেখাপড়া করে এত দূর আইছে। খরচ চালানোর লইগা শহরে কুলির কামও করছে। দেশ স্বাধীন হওয়ার পর ওই যে লুটপাট হয়েছিল না, এরপরে নতুন নতুন টাকা পয়সা কামাইয়া জমি কিনা শহরে বড় বাড়ি করছে। তাই তোমার এই দেমাক আমাকে সামনে দেখাইও না বোন। আমার জাত বড় লোক, জমি জায়গা টাকা পয়সার অভাব নাই। ওই যে গোয়ালে যা গরু আছে তা বেচা তোমারে সোনা দিয়া মরাইয়া দেওয়া যাইব। ঘর বাড়ি জমি জমা হিসাব করলে তোমার বাপ বেল পাইব না। যদিও কোনো কাম ছোট না, কিন্তু তোমার লাহান দেমাগে মাইয়া মনুরে এতটুকু না কইলে নয়। যেই জামাইরে কথায় কথায় চোখ রাঙ্গাও তারে জিগাই দেহ কখনো খাওয়ার কষ্ট অর্থের কষ্ট করছে নাকি। তোমার জামাই এত দূর আইছে আমার অবদানে, তোমার বাপের অবদানে না। তাই কথার মাঝখানে বা আমার ঢোকানোর স্বভাব বাদ দাও। তারপর নওশাদের দিকে তাকিয়ে কড়া গলায় বলল, আত্মসম্মান যদি এতটুকু থাকে থাকে তাহলে ঘর ভাড়া করে থাকবি। টাকা পয়সা যা লাগে আমি না হয় দিমু। বউ কথা না শুনলে সোজা তালাক। এমন অবদ্ধ বউ দিয়া কখনো জীবন চলবো না। ভবিষ্যতে আফসোস করার থাইকা বর্তমানে সঠিক সিদ্ধান্ত নেওয়াই ভালা। যা করবি নিজের যোগ্যতায় করবি। আমিরুল শাহ কেদারায় বসে পান খেতে খেতে দুই ভাইয়ের কথা শুনছিল। এতক্ষণ মাথা নাড়িয়ে এবার তিনি সাইজা নিয়ে বললেন, নাজিরের কথা ঠিক। শ্বশুরবাড়ি থাইকা মানে মৃদণ্ড ভাঙ্গা যাওয়া, শরমে দিন পার করা। এর থাইকা নুন ভাত খাওয়া ভালো।
বড় কথা শুনতে হয় নৌসাদ। পুরুষ মানুষ বইয়ের কথাই কেন চলব? বউ ভালা হইলে বুদ্ধিমতী হইলে বউয়ের কথা শোনা উচিত, কিন্তু বউ যদি ডাইনি হয় তাহলে না শোনাই ভালো। প্রসঙ্গ বদলে কথার মাঝখানে ফরিদা বলে উঠলেন, ভালো কথা মনে পড়ছে, বিয়ার সময় যে তোর বউরে গা ভর্তি গহনা দিছিলাম, হেগুলা কই রে নাজির? বউয়ের কাছেই। তোর বউরে ডাক। নাজির ডাকলো। তাল মিশ্রি। এক ডাকেই চলে এলো মিষ্টি। ফরিদা এবার মিষ্টির উদ্দেশ্যে বললেন, গহনা গাটি কই রাখছো বউ? বিয়া বউ ভাত তো শেষ, এইবার সব ফেরত দাও। মিষ্টি ঘরের দিকে ফিরে যাচ্ছিল। নাজির তার দিকে তাকিয়ে ধমকালো, নাইসা নাইসা কই যাও? আমারে জিগাইছো? উনি বললেন যে। মিনমিন করে বলল, তোমার স্বামী কেডা? আমি না উনি? আপনি। তাইলে? মিষ্টি চুপ। নাজির চাচির উদ্দেশ্যে বলল, ফেরত দিব কান চাচি? ফরিদা বললেন, ওইগুলা তো আমার গহনা, তার মধ্যে আবার কিছু পারভেজের বউয়ের লইগা তুইলা রাখছিলাম। হঠাৎ কইরা বিয়া ঠিক হওয়াই তোর বউরে পড়তে দিছি। নতুন বউরে তো আর এমনি এমনি তুইলা আনা যায় না। কয় ভরি দিছিলেন? 100 ভরি তো হইবই। তাহলে আমার বউয়ের গয়না কই? নওশাদের বউরে তো কিছুই দেন নাই। আমিরুল শাহ স্থির হয়ে বললেন, তোগোটা কই আমরা জানি। তোর মাই পালানোর আগে সব কিছু লইয়া পালাইছে। তোর বাপে কতগুলো বচ্চই ধরা বিছানায় পড়া। আমগো কি করার আছে? নাজির হাত ধুয়ে সোজা হয়ে বসলো। ছোট ভাইয়ের দিকে তাকিয়ে বলল, দেখছস কেমন পোল্টি খায়? আমগো বাপের ভাগে সব জমি রাক্ষসে লাহান একলা ভোগ করতেছে, অথচ কয় আমগো নাকি কি করার আছে। হ্যাগো মাঝখানে তোরে একলা হাতে বড় করছি, নিচক্ষে দেখ। জমি জমা অর্থকড়ির ব্যাপারে নওশাদ তেমন কিছুই জানে না। ভাই তাকে কখনো এইসবের মধ্যে জড়াতে দেয়নি। চাচাদের নির্মমতা শুধু এতকাল শুনে এসেছে সে। নাজির চাচা চাচির উদ্দেশ্যে বলল, অনেক আগে কইছি আমি, আব্বার মতন না চাচা, আব্বার মতো হইল নওশাদ, নরম মনের মানুষ, যা বুঝাইবেন তাই বুঝবো। আমিরুল শাহ তেসরা স্বরে বললেন, কি কইতে চাস? এক কথা বারবার কস কেন? গহনা লইয়া ঝামেলা করবি না নাজির, সব ফেরত দে, রাগ উঠাস না। নাজির শক্ত কণ্ঠে বলল, এক আনাও দিমু না, কি করবেন কইরা দেখান। নাজির চিল্লাইয়েন না, আমার উপরে কেউ চিল্লাইলে আমার সহ্য হয় না। আব্বা আমার বিয়ের ছবি আমার কাছে আছে, ঘর পরিষ্কার করতে গিয়া ছোটবেলায় পাইছিলাম। চেহারা ভুলে যাওয়ার ভয়ে যত্ন কইরা নিজের কাছে রাইখা দিয়েছিলাম এতদিন। অনেক হিসাব নিকাশ বাকি আছে সবার থাইকা, একে একে নিমু। বড় চাচি আমার বউরে যেই গহনা দিয়া এখন নিজের গহনা বইলা দাবি করতেছে, এগুলো আমি দেখছি। আশ্চর্যের ব্যাপার হইল এই গয়নাগুলো একেবারে ছবিতে আমগো আম্মা যে গয়না পড়ছে তার লগে মিলে। অর্থাৎ সবই গয়না বিয়ের সময় 100 ভরি স্বর্ণ অলঙ্কার দিয়া আমার আম্মারে ঘরে তুলছিল আমার দাদায়। তখন সোনার দাম ছিল কম, আর দাদাও খুব ধনী। সে নিশ্চয়ই এক পোলার বইয়ের গয়না আরেক পোলারে দিব না। তার মানে সব গয়না আমার আম্মার। আর পালনের সময় আমার আম্মা কোনো গয়না লগে নেয় নাই, বরং সব নিয়ে আলমারিতে হান্দায় রাখছিলেন আপনারা। তাই গয়নাগুলোর প্রকৃত মালিক আমরা দুই ভাই, আর আমাগো যা তা তো আমাগো বউয়েরই। উপস্থিত সকলে হিতাহিত জ্ঞান শূন্য হয়ে গেল। মৃদু হেসে উঠে দাঁড়ালো। নাজির বলল, তাই না? আমি যেমন হই না কেন, আমনেগো মতো ভাইরেটা কোনো মানুষ না। আমনাগুলোকে আমাদের পার্থক্য এনই, এই গয়না 2 ভাগ হইব, একেবারে সমান সমান। 50 আমার বউয়ের, বাকি 50 নওশাদের বউয়ের। পরবর্তী বাড়তি 50 আমি নিজের পয়সায় নিজের বউরে গড়াই দিমু। সদ্য এতগুলো স্বর্ণালঙ্কার হারানো দুঃখে ভেঙে পড়েছেন ফরিদা। অসুস্থ শরীর নিয়ে বিছানা থেকে উঠতে পারছেন না, মাথা যন্ত্রণা করছে, খেতে গেলে গুলিয়ে উঠছে গা। আমিরুল শাহ ঘর জুড়ে পায়চারি করছেন, বিরক্ত মুখে বিড়বিড় করে বলছেন কিছু। ফরিদা কান পেতে শোনার চেষ্টা করেও কিছুই বুঝতে পারলেন না। শেষে অপারগতা মেনে নিয়ে চুপচাপ শুয়ে রইলেন। আমিরুল শাহ হাঁটা থামিয়ে বসলেন, গিয়ে কেদারায় বললেন, হারামজাদাই এইবার বেশি বাড়াবাড়ি করতেছে, ওরা আলাদা করে দাও, মজা বুঝুক। এগুলা কি কন? মা হারা পোলা সারাদিন খাটে, আলাদা করলে কেমনে চলবো? বিয়া কইরা বউ আনছে না, হেই চালাইব। ওইটুকুন মাইয়া একলা একলা কি আর সংসার চালাইতে পারবো? আমনে রাইগেন না তো, ছোটরা একটু আধটু ভুল করে। এটা ভুল না, বেয়াদবি। কাউরে মানে না, কিছু কইতে গেলে কয়। আমনে আমার বাপের জমি ভোগ করছেন। ওর বাপের জমি মানে এসব আমার বাপের জমি। আমার বাপের জমি আমি ভোগ করি, ওর কি?
ভিটে দিয়েছি, 2 ভাইরে খাইতে দিছি, থাকতে দিছি, চাষের জমিও দিছি, কিন্তু কোনো কৃতজ্ঞতা নাই। যদি ছুটে থাকতেই গয়লাটা চিপাই দিয়া ধরতাম, তাহলে আজ আর এই দিন দেখা লাগতো না। এত সহজ নাকি? পারতেন মারতে, আর মারলেও ধামাচাপা দিতে পারতেন। পারবেন না বইলাই তো বাসাইয়া রাখছিলেন। শীতল দৃষ্টিতে স্ত্রীর পানে তাকান লোকটা। চেহারা থেকে অদ্ভুত এক জৌলুস ঠিকরে পড়ছে যেন। কেদারার হাতল শক্ত করে চেপে ধরেন। ফরিদা সেই দৃষ্টি অবজ্ঞা করে শোয়া থেকে উঠে বসে চুলে খোপা করতে লাগলেন। বললেন, বাপ আমনের একলার না, বাপ সুভানেরও। আর সেই বাপের প্রিয় পোলা কিন্তু হেও আসিল। ভিটে আমনে মন থাইকা দেন নাই, দিছেনি এলাকার মাইন্সে চাপে পইরা। না হইলে তো আসল ধরা পইরা যাইতো। পোলাই খাইও নিজের কামাই, তাই এত সাধু আমার কাছে সাজবেন না। মাগি, এখন ভালো সাজস। যা করছি তোর আর তোর লোভী ভাইয়ের উস্কানিতে করেছি। লোভী আমার ভাই নাকি আমনের? বসা থেকে উঠে গিয়ে স্ত্রীর গলা চেপে ধরলেন আমিরুল শাহ। ফরিদা ভয় পেলেন না। কিছু মুহূর্তের ব্যবধানে সহজ সরল মহিলার এক অন্য রূপ বেরিয়ে এলো। হাসলেন শব্দ করে। খুব সাহস বাড়ছে, কথায় কথায় গায়ে হাত তোলা না, আমনের আবার কাল হইয়া দাঁড়ায়। শেষ বিকেলের রোদের মতো আমিরুল শাহ সমস্ত তেজ কমে এলো, যেন মুখ ফিরিয়ে বসে রইলেন। ফরিদা বালিশ উঁচু করে পিঠ ঠেকিয়ে বললেন, বেড়া মাইন্সের কথায় কথায় কয় মাইয়া মানসের বুদ্ধি নাকি হাঁটুর নিচে, কিন্তু সত্য তো হইল হাঁটুর নিচে বুদ্ধি থাকে বেড়া মাইন্সে গো। সব সময় হাত চালাইয়া সমস্যার সমাধান করতে চাই। বয়স হইছে, এই জোর আর কয়দিন? কি কইতে চাস? এখন আর নাজির একলা নাই। আকবর মিয়া কি এমনি এমনি নাতনি বিয়া দিছে হের কাছে? এখন ওরে আলাদা কইরা দিলে টেহা পয়সা সম্পত্তি সহ সব কিছু দখল যাইব বউয়ের হাতে। বউয়ের হাতে মানে পড়া মাস্টার বাড়ির কাছে। বউয়ের হাতে মানে পুরা মাস্টার বাড়ির কাছে। টিকতে পারবেন তখন? টিকতে পারবেন তখন? না জানি পরে আবার দাদার ব্যবসার ভাগ চাইয়া বসে। হতবিহ্বল চোখে স্ত্রীর দিকে আবারও তাকান লোকটা। এসব তো কখনো তিনি ভেবে দেখেননি। মাথা ঠান্ডা করে বসে থাকেন। ফরিদা বললেন, পুরুষ মানুষ সফলতার পর মাইয়া মাইন্সের ভুইলা যায়। কথাটা আপনারে না দেখলে বুঝতেই পারতাম না। এই ফরিদা বানুর লাইগা আইজ আমনের মতো মাইন্সের সমাজে মাথা উঁচা কইরা চলতে পারতাছেন। প্রত্যেকদিন কাচারি ঘরের পায়ের উপর পা তুইলা বইহা টেহা গুনতে পারতাছেন। বাবু সাহেব সাইজা চলতে পারতাছেন। আমি আর আমার ভাই না থাকলে পারতেন এসব করতে? বিয়ার পর আমার গলার চেইন বেচ্চা জুয়া খেলছেন, বাপের গাইল খাইছেন। এখন কয় সব দোষ আমার। মুমিন রেও ভাগ দিতে হইতো না যদি না বেশি পাকনামি করতেন। পাকনামি না করতেন। ওর 3 পোলার ঘর থেকেও আরো কতগুলো হইব। ব্যবসার ভাগ কই যাইব? কোনো হুঁশ আছে? খালি দোষারোপ করে আমারই। আমনে সব মন ধ্যান ব্যবসায়ী দেন। সংসারে একতাল আমি সামলাইছি। সংসারে এতকাল আমি দেখছি, এখনো আমি দেখুম। হ্যাঁ, এই তো দেখছস যে পোলাডারে ঠিকঠাক বড় করতে পারলি না। তোর হাতে তো দিচ্ছিলাম ওরে, এরপরেও নাজরে এমন হইল কেমনে? আমি জানি দোষ আমনের। আমনে উস্কানি দিয়ে এমন বানাইছেন। এখন সব দোষ আমার ঘাড়ে চাইপা দিয়া নিজে ভালো মানুষ সাইজা বয়ে থাক, হারাম জাদি। হঠাৎ দরজায় টোকা পড়ল। স্বামী স্ত্রী দুজনাই চমকে উঠল। একে অন্যের দিকে চাওয়াচই করে শুয়ে পড়লেন। ফরিদা আমিরুল শাহ এগিয়ে গিয়ে দরজার পর্দা সরাতে আরো এক ধাপ চমকালেন। বিস্মিত স্বরে বললেন, তুমি? মিস্ত্রি অপ্রস্তুত হলো বেশ। হাতের খাবারের থালাটা দেখিয়ে বলল, বড় ভাবি এসব চাচি আমার জন্য পাঠিয়েছেন। তো শব্দ করো নাই কেন? ঘরে সামনে চুপচাপ দাঁড়াইয়া আড়ি পাতা ভালো না? আমি মাত্রই এসেছি, এসেই দরজায় ধাক্কা দিয়েছি। মোটেও চুপচাপ পাড়ি পাচ্ছিলাম না আমি। আচ্ছা যাও। তিনি ঘর থেকে বেরিয়ে চলে গেলেন। অন্যদিকে মিস্ত্রি ভেতরে প্রবেশ করলো। বিথি জোরপূর্বক তার হাতে খাবারের থালাটা ধরিয়ে দিয়ে বলেছে, আমার শাশুড়ি তোমার উপরে রাইগা আছে। খাবার লইয়া যাওয়ার বাহানায় রাগ ভাঙায় গিয়া, না হইলে টিকতে পারবা না এই সংসারে। অগত্যা তাকে আসতেই হলো। ফরিদা প্রতিক্রিয়াহীন তাকিয়ে রইলেন মেয়েটার দিকে। পরনে কালো রঙের সুতি সালোয়ার কামিজ, মাথায় ঘোমটা, হাতে চকচক করছে সোনার এক জোড়া চুড়ি, যা বাপের বাড়ি নাইওরে যাওয়ার সময় তিনি আলমারি থেকে বের করে হাতে পরিয়ে দিয়েছিলেন মিস্ত্রিকে। তার কত পছন্দের ছিল এই চুড়ি জোড়া। বিথি চাওয়ার পরেও দেননি। মোটে 2 বার পড়েছিলেন শুধু, অথচ সেই চুড়ি জোড়া এখন অন্য দখলে। দীর্ঘশ্বাস আড়াল করে উঠে বসলেন ফরিদা। তুমি আবার খাউন লাইয়া আইতে গেলা কেন? ভাবি যে বললেন। মনে মনে পুত্রবধূকে আচ্ছা মতো গালি দিলেন তিনি, কিন্তু মুখে বললেন, তুমি খাইছো?
হ্যাঁ, আপনি কি আমার উপর রেগে আছেন? রাখবো কেন? ওই যে গতকাল গয়না নিয়ে ঝগড়া হওয়ায়। কি যে কও না, নাজির একটু অমনি, অল্পতেই চেইত্তা যাওয়া পোলা, বয়স কম তো, মায়ের কাছে পাই নাই, বাপের অবস্থা তো দেখছই, ছোট ভাইটার দায়িত্ব ওর উপরে। চাষি কি আর মায়ের মতন হইতে পারে? তবু আমি যথাসম্ভব চেষ্টা করছি, ওগো আগলাইয়া রাখছি। তাই ওই আমার পোলাই, পোলার বউয়ের উপরে মা কখনো রাগ করতে পারে? সামান্য কয়টা গহনাই তো, এমনিতেই দিয়া দিতাম। উনি যে বললেন এসব ওনার মায়ের। ওর কথা ধইরা লাভ নাই, মায়ের কথা ওর মনে আছে। পুরাইনা সাদা কালো ছবিতে কি না কি দেখছে, আগেকার সব গহনাগাটির নকশা তো একরকমই থাকতো, তাই হয়তো মনে করছে। মহিলা সুন্দর করে কথা বলেন, তাই বিপরীতে ভাবুক মনে মাথা নাড়ালো মিস্ত্রি। বিশ্বাস করেছে কিনা বোঝা গেল না। কিছুক্ষণ গল্প করে ঘর থেকে বেরিয়ে এলো সে। উঠোন পেরোতে রান্নাঘর থেকে ডাক এলো, এই নতুন বউ যাও কই, এনে আয়ো, মেলা কাম পইরা রইছে। মিস্ত্রি সেই ডাকে সারা দিয়ে রান্নাঘরে এসে ফিরিতে বসলো। দুপুরের রান্নার আয়োজন করছে বিথি। চোখে মুখে তার লেপটে আছে একরাশ বিরক্তি। কতগুলো সবজি সহ একটি ডালা আর বটি এগিয়ে দিয়ে বলল, ধরো কাইটটা ফালাও তো এইগুলা, আমার আবার আব্দুল্লারে গিয়া গোসল করাইতে হইব। কাটা শেষ হইলে ডাক দিও, রান্দা বসামু। ডালার ভিতরে মিষ্টি কুমড়া, কচুরলতি, পেঁয়াজ, ঝিঙা, কাঁচামরিচ, কাঁঠালের বিচি আর ডাটা। মিস্ত্রি অসহায় দৃষ্টিতে সেদিকে তাকে জিজ্ঞাসা করলো, আপনার না একটা মেয়ে আছে, সে কোথায়? খুব কম দেখা যায়। ওর স্কুলে এইবার ক্লাস 4-এ পড়ে, সকালে যায়, দুপুরে আজান দিয়ে এলেই আইয়া পড়ে। উত্তর দিয়ে দ্রুত প্রস্থান করলো বিথি। মিস্ত্রি বটি নিয়ে বসে রইল। কাটাকাটি তো দূরে থাক, জীবনে নিজ হাতে খাবার বেড়ে খেয়েছে কিনা সন্দেহ। বাড়িতে কোনো কাজই তাকে করতে হতো না। রান্নাঘরের ধারে কাছেও তেমন একটা ঘেঁষেনি কখনো। সেখানে একা হাতে কিনা এতগুলো সবজি কাটবে, কিন্তু সে দুর্বলতার কথা বলবে কাকে? তবুও চেষ্টা করলো। কিছুক্ষণ বসে থেকে প্রথমে কাঁঠালের বিচি দিয়ে শুরু করলো, কিন্তু পরপর কয়েকটা ছিলতে না ছিলতে আঙ্গুল হয়ে গেল আঠালো। হার মেনে নিয়ে শেষ বিকল্প হিসেবে কাটা ধরলো। পেঁয়াজ কুচি করতে তো পারলই না, বরং কেটে ফেললো বুড়ো আঙ্গুলের ডগা। সেই কাটা স্থান থেকে রক্ত ঝরছে। অপর হাতে চেপে ধরে ওভাবেই বসে রইল সে। ভীষণ কান্না পাচ্ছে তার। হায় হায়, এখনো কুটাকাটি হয় নাই? হঠাৎ চিৎকারে লাফিয়ে উঠল মিস্ত্রি। ঘাড় ফিরিয়ে পিছনে তাকাতেই দেখতে পেল বিথিকে। জুতা খুলে ভেতরে এসে দাঁড়ালো সে। মিস্ত্রি বসে আছে দরজার ঠিক পাশ ঘেঁষে উল্টো দিকে ঘুরে। তার মুখের দিকে দৃষ্টি তাক করে বিথি বলল, তোমারে কইয়া গেছিলাম না আমি আইয়া রান্দা বসামু? মাত্র সাইডে বিসি কাটছো, বাকিগুলা কেডাই কাটবো? কান্না গিলে হাতের ক্ষত দেখিয়ে মিয়ে যাওয়া কণ্ঠে বলল, হাত কেটে গেছে। কেমনে কাটছো? চোখ নাই? আমগো কাটে, তাই বললে বইয়া থাকবা নাকি? এমন করলে তো মানুষে না খায়া মরবো। আমি কাটতে পারি না। কি পারো না? সবজি কাটতে পারি না, কখনো কাটিনি আমি। বিথি ভারী অবাক হয়। দুই হাত কোমরে রেখে আরো জোরে চিৎকার করলো, কি মাগে মানুষ হইয়া কয়টা আনাজ কাটতেও পারো না? তাইলে পারোটা কি খালি গিলতে? শরীরটা তো কম হয় নাই, কি খাইয়া বানাইছো? দুইটা ভাইয়ের অকর্মা ঢেকি ধইরা আনছে, না আছে রূপ আর না আছে কোনো গুণ। প্রথমের চিৎকারে ঘর থেকে বেরিয়ে এসে বারান্দায় দাঁড়িয়েছিল লিলি। চুপচাপ দেখছিল চলমান ঘটনা, কিন্তু এর ভেতরে নিজের নাম আসতে চুপচাপ আর দাঁড়িয়ে থাকতে পারলো না সে। ওই বারান্দা থেকে এই বারান্দায় উঠে এসে বলল, আপনি তো রূপে গুণে সব জানতা, তাহলে আরেকজনের উপর হুকুম চালাচ্ছেন কেন? নিজেই করুন না সব। এতদিন কি না খেয়ে থেকেছেন? বিথির রাগ বাড়ল। শাশুড়ির মতো নরম মানুষ সে নয়, বরং ছোট চাচি শাশুড়ির মতোই ঝগড়ুটে। দাঁত কিরমিরিয়ে বলল, আইসে আরেকটায়, নিজেও খারাপ, বড় জারাটারও এখন খারাপ বানাইবো। খারাপের কি দেখছেন? তার প্রশ্নের উত্তর না দিয়ে সে মিস্ত্রির উদ্দেশ্যে বলল, ছোট জায়ের মতন অত স্যাডাং কথা কয়ও না। সাহস আমার লগে আবার কইরো না মাইয়া। মনে রাখো, ওই শহরে চইল্লা গেলে তোমারে কিন্তু জামাই লইয়া এইখানেই থাকতে হইব। বেশি করলে। বাকি কথাটা অর্ধসমাপ্তই রয়ে গেল। আচমকা তার ফাটা বাঁশের মতো গলা থেমে যাওয়ায় মিস্ত্রি লিলি দুজনাই বেশ অবাক হলো। তার দৃষ্টি অনুসরণ করে তাকাতেই দেখতে পেল নাজিরকে। পূর্ব দিক থেকে এসে রান্নাঘরে সোজাসুজি দাঁড়িয়েছে। হাতে মাটি লেগে থাকা, কাস্তে ঘেমে নিয়ে একাকার অবস্থা দেহের। স্ত্রীর দিক থেকে দৃষ্টি সরিয়ে টিনের চালে কাস্তে গুজে কোমর থেকে গামছা খুলতে খুলতে বলল,
পুরা কথাটা শেষ করেন ভাবি। বেশি করলে কি করবেন? ওরে আর ওর জামাই রে। বিথি অপ্রস্তুত হলো, দেহের ঘাম ইতিমধ্যে ছুটে গিয়েছে। আমতা আমতা করে বলল, আনাজ কাটতে দিয়ে গেছিলাম কিন্তু পারে না, তাই আর কি। তাই আর কি? গলা জোর বাইরে গেছিল, একটু হেডাম দেখাইছিলেন তাই না? না, ভুল বুঝেন না ভাই। নিজের কানে সব শোনার পরেও ভুল কেন বুঝমু? তা আপনি কোন মহাভারত শুদ্ধ করতে গেছিলেন? আব্দুল্লাহ রে গোসল করাইতে। এটা গোসল করানোর সময়? কবেতে গোসল করেন এই সময়? আর কোনো উত্তর দিতে পারল না বিথি। নাজির বলল, সবাই মায়ের পেট থেকে কাম শিখে আইয়ে না, কাম না পারলে শিখান। চিল্লেলে কোনো লাভ হইব? মাইয়ার বয়সে জ্ঞান বুদ্ধি ছোট হইলেও মাইয়া জামাই কিন্তু ছোট না। কথা একটু বুঝে শুনে কইয়েন। কথাগুলো বলে ফটকের দিকে হাঁটা ধরল সে। যেতে যেতে বলে গেল, খেতে যাই, আইতে আইতে বিকল হইব। লিলি সবটা দেখলো। একটা ব্যাপার খুব ভালো করেই লক্ষ্য করলো, নিজের স্বামী, চাচা, শ্বশুর থেকে শুরু করে প্রত্যেকেই তার ভাসুরকে কিছুটা ভয় করে চলে। পাছে যাই করুক, সামনে ভাজা মাছটা উল্টো খেতে জানে না এমন। অথচ এই লোকটার সাথে শুরু থেকে সে দ্বন্দ্বে জড়িয়েছে। দুর্ব্যবহার করেছে যদিও, সেই ব্যবহারের পাল্টা জবাবে প্রত্যেকবারই নাজির তাকে প্রতিহত করেছে। খেতে সবুজ ধানগুলো প্রায় হাঁটু সমান লম্বা হয়েছে। নিজের বুদ্ধি করে আইল দিয়ে লাগিয়েছে এবার কচু গাছ। সেই গাছগুলোর গোড়াও এই কদিনে বেশ মোটা হয়েছে, লম্বা লম্বা লতিও ধরেছে ভালোই। জেলা শহরের বাজারে বেশ ভালো দামে বিক্রি করা যায় এগুলো। তবে সে আর অত দূর যাবে না, ক্ষেত থেকে ব্যাপারীদের কাছে বিক্রি করে দিবে। লুঙ্গি হাঁটু সমান উঁচু করে কোমরে শক্ত করে বাঁধল সে। খেতে নামতে যাবে তখনই পেছন থেকে ডাক এলো। ভাই। রোদ মাথায় নিয়ে কোমরে হাত রেখে পিছু ফিরে চাইল নাজির। দেখতে পেল এদিকে এগিয়ে আসতে থাকা নওশাদকে। কিছু সময়ের মধ্যে কাছে এসে দাঁড়ালো। দুই হাতে ধরে রাখা দুইটা আইসক্রিম থেকে বাড়িয়ে দিল একটি। আগাছা পরিষ্কার করবা? হ, কয়দিন আগেই করছিলাম, কিন্তু আবার বাড়ছে। হাত থেকে আইসক্রিমটা নিয়ে মুখে ঢুকালো নাজির। কিছু একটা ভেবে বলল, যা সব কয়টা পরিষ্কার করতো। আমি তো এই নিয়ে আর আছে কেডায়? কাম কর, যা, শরীর মন ভালো থাকবো। কদিন আগে লতি পরিষ্কার করছিল, বিনিময়ে 50টা টাকা দিছিলাম। তোরে না হয় 100 দিমু, কামে লাগে পর। বোকার মতো বড় ভাইয়ের পানে কিছুক্ষণ চেয়ে থাকে নওশাদ। 23 বছরের জীবনে কাদা পানিতে নেমে এসব কাজ কখনো সে করেনি। করতে চাইলো, ভাই কখনো করতে দেয়নি, কিন্তু আজ কিনা নাজির তারা দিল। ভেটকাইয়া না থাইকা কাম কর। হাতের আইসক্রিম অর্ধেক খেয়ে বাকিটা অদূরে ছুঁড়ে ফেলে দিল নওশাদ। পরনের বাংলা প্যান্ট হাঁটু পর্যন্ত ভাঁজ করে খেতে নেমে পড়ল। আগাছা পরিষ্কার করতে গিয়ে নিজেই মেখে গেল কাদায়। নাজির ঘাসের উপর স্থবির বসে চেয়ে দেখছে সব। সপ্তাহ ধরে বৃষ্টি হয় না, তাই এই ডিপকল থেকে পানি এনে দিতে হচ্ছে। আচমকা সূচক শব্দ করে উঠল নওশাদ। নাজির জিজ্ঞাসা করল, হয়েছে কি? মনে হয় কিছুতে কামড় দিছে। এইদিকে আয় দেখি। ড্রেনের পানিতে কোনো মতে পা ধুয়ে উপরে উঠে এলো নওশাদ। টাকনুর কাজটাতে কামড় দিয়ে ধরে রেখেছে একটা জোক। নখের সাহায্যে আস্তে আস্তে সেটাকে শরীর থেকে উপরে ফেলে দিল নাজির। গামছাটা ড্রেন থেকে ভিজিয়ে এনে ক্ষতস্থান মুছে দিতে দিতে বলল, খেতে কাম করতে গেলে এমন একটু একটু হয়, কিছুই কামড়ায়, গা পুরোয় জ্বর আসে, বেশ ব্যথা করে। বেড়া মানুষকে তো তাতে ডর লাগলে চলবো না। ডর বেশ জিনিসটা বেড়া মানুষের লাগায় না। মোছা শেষ হতে জমাট বাঁধা রক্ত বেরিয়ে আসতে লাগলো। নাজির সেখানে ভেজা গামছাটা বেঁধে দিয়ে নিজে নেমে পড়ল কাজে। নওশাদ বিমূঢ় দৃষ্টিতে চুপচাপ শুধু দেখে গেল। একসময় বলল, আমি কি ভুল করলাম ভাই? কেমন ভুল? সঙ্গে সঙ্গে উত্তর দিতে পারল না নওশাদ। নাজির জিজ্ঞাসা করল, কেন আফসোস হয়? বোধ হয়। লাভ নাই, আফসোস জিনিসটা খুবই খারাপ। ধরতে গেলে লোভের মতোই খারাপ, বর্তমান ভবিষ্যৎ সব নষ্ট করে দেয়। কিন্তু ভুল তো করেছি। আপাত দৃষ্টিতে দেখতে গেলে ভুল তুই করছোস, কিন্তু তার ভাগিদার আমিও কম না। তুমি কিভাবে? অতিরিক্ত তোলা তোলা কইরা বড় করছি তোরে। বিদায় ছিল বইয়ের দিকে শুধু ঠেলে না দিয়া বাস্তবতা সম্পর্কে, মানুষ সম্পর্কে শিক্ষা দেওয়া, একটু কষ্ট দিয়া বড় করা। তাইলে হয়তো এত নরম মনের মানুষ হইতি না, হুদাই অন্যের মিষ্টি কথা আর চোখের পানিতে ভুলতি না। নওশাদ আবার চুপ থাকে। অনেকক্ষণ ভেবে তারপর জিজ্ঞাসা করে, এখন উপায়? মন শক্ত কর। সবার আগে নিজের আত্মসম্মানের গুরুত্ব দে। নিজের বিবেক আর মাথা দিয়ে ভাবতে শেখ, নিজের মতামত দিতে শেখ। তাইলে জীবনের অর্ধেক সমস্যা মিটটা যাইব।
ঘাসের উপর শুয়ে পড়ে নওশাদ। স্থির চোখে খোলা আকাশের দিকে তাকিয়ে থাকে। সাদা বক উড়ে যাচ্ছে কোথাও, তুলোর মতো মেঘেরা ছোট বাচ্চাদের মতো ছোটাছুটি করছে। ছোটবেলায় নওশাদও ঠিক এমনটাই করতো, বড় ভাইয়ের আঙ্গুল ধরে কিংবা পিছু পিছু ঘাটে মাঠে দৌড়াতো। তার জীবনে ভরসার স্থল, মাথার উপর ছায়া হয়ে দাঁড়িয়ে থাকা বটগাছ একমাত্র তার বড় ভাই। অথচ পৃথিবীতে এমন অনেক ভাইও রয়েছে যারা সম্পূর্ণ কিছু অর্থ সম্পদের লোভে ত্যাগ করে নিজের ভাই বোনদের। ক্ষেতের সব আগাছা পরিষ্কার করে উঠে এলো নাজির, বলল, বাড়ি চল। নওশাদ উঠে দাঁড়ালো, পিছু পিছু হাঁটতে লাগলো। দূর থেকে দেখতে পেল মতিনার দেলোয়ার যাচ্ছে। চোখের দৃষ্টিতে পেছনে ফিরে দুই ভাইয়ের দিকে এক পলক তাকিয়ে বাঁক নিল ভিন্ন রাস্তায়। নাজির ওদের দেখিয়ে বলল, এই মানুষগুলোরে দেখছোস? ওগো কাম অন্যের বাড়িতে কি হয় না হয় তা খবর বাহির কইরা অন্যের সংসারে নাক গলানো। অথচ হ্যাঁ জীবন কিন্তু সুখ শান্তি নাই, ভাইয়ে ভাইয়ে মিল নাই, মায়ের ভাত দেয় না, অসুখা বাপের সেবা করে না। হ্যাঁ সকাল শুরু হয় বউ পোলাপাইনদের ক্যাসাল দিয়া, দিন শেষে ঘুমাইতে যাওয়ার আগ পর্যন্ত তা চলতে থাকে। তাই এত সব জটিলতার মাঝখান দিয়া অন্যের সুখ শান্তি হ্যাগো সহ্য হয় না। এরা ভাবে আমগো জীবনে যা নাই অন্য জীবনে কেনতা থাকবো, আমরা যেটা পাই নাই অন্যরা কেনতা পাইব, এমন করে হিংসা আর লোভ জন্মায়। এই দুটা জিনিস খুবই খারাপ রে নওশাদ। জীবন, সম্পর্ক, শান্তি সব ধ্বংস করে দেয়। মানুষ কত কথাই কইব, একবেলা না খাইয়া থাকলে কেউ কখনো জিগাইব না খাইছোস, কইব না আয় আমি খাওয়াই, বরং তার সামন থাইকা খাওন কাইরা নিতে চাইব। মনে যা করবি নিজের বিবেক বুদ্ধি দিয়া ভাইবে চিন্তা করবি, আল্লাহর উপরে বিশ্বাস রাখবি। টাকা পয়সা ধন সম্পদ জীবনে সবকিছু না, কিন্তু মানুষ তা বোঝে না। দুনিয়াতে এমন করে চলে যেন তারা অমর, অথচ মাটির তলা 3.5 হাত কবর অপেক্ষা করতেছে তাগোলাইগা। দুনিয়ার কিচ্ছু তখন লগে যাইব না। জীবনে যতটুকু করবি ততটুকু কইরা কবরে আযাব সহ্য করতে পারবি, আল্লাহর সামনে গিয়ে দাঁড়াতে পারবি। নাজির থামলো, সময় নিয়ে বলল, দুনিয়া একটা পরীক্ষা ক্ষেত্র, সেই পরীক্ষা ক্ষেত্রে সুখের স্বপ্ন দেখা বিলাসিতা। মানুষ ততটুকুই পাইব যতটুকু সে অন্য লেগে করব। বইয়ের শিক্ষা দিয়ে তুই হয়তো ভালো একটা চাকরি পাবি, কিন্তু বাস্তবমুখী শিক্ষা অভিজ্ঞতা দিয়া তুই এই দুনিয়ার সম্মান লইয়া মাথা উঁচু কইরা বড় পথে টিকে থাকতে পারবি। এখন সিদ্ধান্ত তোর, তুই কোন দিকে যাবি। এই ক্ষণিকের কথোপকথনে নওশাদ তার জীবনে বহু সমস্যার সমাধান পেয়ে গেল। খুঁজে পেলেও দিশেহারা আধারের মধ্যে এক টুকরো আলো। বিকেলের গাঢ় কমলা রোদ এসে পড়েছে উঠোনের পশ্চিম পাশে। চারিপাশে গাছের ছায়া ধীরে ধীরে লম্বা হচ্ছে। নাজির ভিটের সামনে দাঁড়িয়ে গলা ছেড়ে ডাকলো, তাল মিস্ত্রি। এক ডাকে ঘর থেকে বেরিয়ে এলো মিস্ত্রি, চোখে মুখে কৌতূহল আর বিস্ময়। নাজির নিজে চুলে হাত চালিয়ে একটু বিরক্তির সুরে বলল, দেখো শরীরে কি অবস্থা, ঘরে আর ঢুকবো না। আলমারি থেকে আমার লঙ্গি আর গামছাটা পুকুর ঘাটে নিয়ে যাও, 2টা ডুব দিয়ে আসি। আপাদমস্তক লোকটাকে দেখলো মিস্ত্রি। সারা দেহে কাদামাটি লেগে আছে। দ্বিধান্বিত কণ্ঠে প্রশ্ন ছুড়ল, পুকুর কোন দিকে? নাজির যারপন্যায় অবাক হলো, ভ্রুয়ের মাঝখানে কুচকে গেল, বলল, শ্বশুর বাড়িতে আইসো 6 দিন, অথচ পুকুর ঘাট চিনো না। ওই যে দালানের বাম পাশে। হাতের ইশারায় পথ দেখে আরেক মুহূর্ত সেখানে দাঁড়ালো না, সে প্রস্থান করলো। কাঠের আলনা থেকে স্বামী ঝুলন্ত লুঙ্গি গামছা নিয়ে পুকুরের দিকে পা বাড়ালো মিস্ত্রি। বাড়ি থেকে বেশি একটা দূরে নয়, উঠোন পেরিয়ে সামান্য একটু হাঁটলেই পৌঁছে যায় সেখানে। ইট দিয়ে বাঁধানো পুরনো পুকুর ঘাট, পানি একদম স্বচ্ছ টলমলে। পায়ে দাঁড়িয়েও ভেতরে শ্যাওলাটা পর্যন্ত দেখা যায়। চারিপাশে মাথা তুলে দাঁড়িয়ে আছে আম, কাঁঠাল, চালতা আর কলা গাছ। মাথার উপর মৃদু বাতাসে পাতাগুলো দুলছে। গাছের ফাঁকে ফাঁকে পাখিরা কিচিরমিচির করছে অবিরত। বাড়ির ভেতরকার গরম আর অস্থিরতার তুলনায় এখানকার আবহাওয়ার দৃশ্য শীতল ও সুন্দর। মিশ্রিত দৃষ্টি প্রকৃতি থেকে এবার স্থির হলো পানিতে উদম হয়ে ডুব দিতে থাকা নাজিরের দিকে। চেহারাটা পানি পেয়ে ঝকঝকে উজ্জ্বল হয়ে উঠেছে। স্ত্রীকে দেখতে এসে মিষ্টি হেসে ডাকলো, বউ বউ ও বউ। মিস্ত্রির বুক ক্ষণিকের জন্য ধক করে কেঁপে উঠল, অপ্রস্তুত হলো ভীষণ। এই ডাকটা তার কাছে অদ্ভুত লাগে। ভেতরে জেগে ওঠে নাম না জানা অনুভূতির দল। নিচু গলায় প্রতিউত্তর করলো, কি? আয়ো এক লোকে ডুব দেই। না। কেন? আমি গোসল করেছি। তো একবার গোসল করলে কি হয়? বারবার করা যায় না? বউ মানছে গো, দিনে 5 বার 6 বার গোসল করতে হয়। কেন? বিয়ের পর কি শরীরে ময়লা বেশি জমে? না, জামাইয়ের পিড়িতে রস জমে। হ্যাঁ, কথাটার অর্থ তার
বুঝতে পারল না মিস্ত্রি, বরং চোখে মুখে ভয় আর লজ্জা একত্রে মিলিত হয়েছে যেন। তার নিরীহ বোকা চাহনিতে নাজিরের হাসিটা চওড়া হলো। তার বউটা একটু বেশি অবুঝ, কত কিছু যে ধরে ধরে শেখাতে হবে ভেবেই ক্লান্ত শ্বাস ফেলল নাজির। পানিতে সাঁতার কাটতে কাটতে বলল, কাছে বইয়া পড়ে না হয় বিস্তারিত ধরে ধরে শিখামো। এখন আইও এক লগে গোসল করি, মোহাবত বাড়বো। প্রয়োজন নেই, আমি ঘরে গেলাম। নাজিরের রাগ হলো, একেবারে বাচ্চার মতো রাগ। বউটা কিনা তাকে অবজ্ঞা করে চলে যাচ্ছে। নাজির শাহকে উপেক্ষা করছে না, কিছুতেই তো মেনে নেওয়া যায় না। পানিতে ছলাৎ ছলাৎ শব্দ তুলে দ্রুত সিঁড়ি বেয়ে পারে উঠে এসে চলে যেতে থাকা বউকে টেনে ধরে কোলে তুলে নিল সে। তার এহেন কাণ্ডে থ হয়ে গেল মিস্ত্রি। আশ্চর্য চোখে কিয়ৎক্ষণ লোকটার দিকে তাকিয়ে রইল। কিছু বুঝে ওঠার আগেই তাকে নিয়ে পানিতে নামতে নামতে নাজির বলল, এমনি তাকায় না ময়না পাখি, চোখ কোটর থেকে বাইর হয়ে যাইব, তখন সব মিলে দেখবা কিভাবে। মিস্ত্রির হুঁশ ফিরল, হাত পা ছোড়াছুড়ি করে আতঙ্কিত কণ্ঠে বলে উঠল, হ্যালো বন্ধুরা, পরবর্তী পার্ট খুব তাড়াতাড়ি আসবে, তো সবাই অপেক্ষায় থাকো। আর চ্যানেলটি যারা এখনো সাবস্ক্রাইব করোনি তারা পরবর্তী পার্ট দেখার জন্য চ্যানেলটি সাবস্ক্রাইব করে রেখো। ধন্যবাদ সবাইকে, আমাদের সাথেই থেকো।